রাতটা ছিল অন্ধকার। রাজস্থানের যোধপুরের কাছে কাকানি গ্রামের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই গোলাগুলির প্রতিধ্বনি পুরো বনকে কেঁপে উঠল। এই শব্দ কেবল শিকারীর শব্দ ছিল না, বরং এমন এক প্রতিদ্বন্দ্বিতার সূচনা যা বলিউডের সবচেয়ে বিখ্যাত সুপারস্টার এবং ভারতের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টারদের একজনকে মুখোমুখি করেছিল। একদিকে ছিল দেশের আইন, অন্যদিকে ছিল এমন এক সমাজ যারা নিজের সন্তানের চেয়ে পশুদের সাথে বেশি আচরণ করে। কল্পনা করুন যে কিভাবে একজন পুলিশ হতে চাওয়া ছাত্র অপরাধ জগতের মুকুটহীন রাজা হয়ে ওঠে, যাকে কেউ কেউ আজ খলনায়ক বলে, আবার কেউ কেউ বিপ্লবী এবং দেশপ্রেমিক বলে। আজকের গল্পে আমরা লরেন্স বিষ্ণোই সম্পর্কে সত্য জানব, যিনি কারাগারের আড়াল থেকেও বিশ্বকে কাঁপানোর ক্ষমতা রাখেন। গল্পটি শুরু হয় ১৯৯৮ সালে, যখন রাজস্থানের বালুকাময় মাটিতে বলিউডের ব্লকবাস্টার ছবি হাম সাথ সাথ হ্যাঁ এর শুটিং চলছিল। সেই সময় সালমান খান কেবল একজন চলচ্চিত্র তারকা ছিলেন না, লক্ষ লক্ষ হৃদয়ে রাজত্ব করছিলেন। অক্টোবরের এক রাত ছিল যখন সালমান খান এবং তার সহশিল্পীরা শুটিং থেকে ছুটি নিয়ে শিকারে গিয়েছিলেন। তারা ভাবতেই পারেনি যে তারা যে কৃষ্ণসার হরিণ শিকার করতে যাচ্ছিল তা তাদের কাটার কাটা হয়ে উঠবে। বিষ্ণুই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ কেবল একটি প্রাণী নয়, তারা এটিকে তাদের গুরু ভগবান জাম্বেশ্বরের অবতার বলে মনে করে এবং এমনকি এটি রক্ষা করার জন্য তাদের জীবনও উৎসর্গ করে। যখন গ্রামবাসীরা গুলির শব্দ শুনে দৌড়ে গেল, তখন তারা দেখতে পেল একটি জিপসি পালিয়ে যাচ্ছে এবং দুটি কৃষ্ণসার হরিণ মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। লরেন্স বিষ্ণোইয়ের বয়স তখন মাত্র ৫ বছর। হ্যাঁ, মাত্র ৫ বছর। কিন্তু তারা যেমন বলে, কিছু ঘটনা মানুষের জীবনের গতিপথ বদলে দেয়। বিষ্ণোই সম্প্রদায়ের রাগ এবং প্রতিজ্ঞা সেই ছোট্ট ছেলেটির মনে গভীরভাবে গেঁথেছিল। এবার আসুন সময়ের পিছনে ফিরে যাই এবং খুঁজে বের করি লরেন্স বিষ্ণোই কে ছিলেন। পাঞ্জাবের পিরোজপুর জেলায় দুতরামওয়ালি নামে একটি গ্রাম আছে। ১৯৯৩ সালের ১২ ফেব্রুয়ারি এই গ্রামে একটি অত্যন্ত ধনী এবং প্রভাবশালী পরিবারে একটি শিশুর জন্ম হয়েছিল। তার বাবা পাঞ্জাব পুলিশের একজন কনস্টেবল ছিলেন, কিন্তু পরে তিনি কৃষিকাজ শুরু করেন। পরিবারে অর্থের অভাব ছিল না, সম্পত্তি এত বিশাল ছিল যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যেত। ছোটবেলায় লরেন্সের নাম লরেন্স ছিল না, তার পরিবার তাকে স্নেহের সাথে অন্য কিছু বলে ডাকত। তবে খ্রিস্টান স্কুলে পড়াশোনা এবং তার ফর্সা গায়ের কারণে তার ডাকনাম ছিল লরেন্স। ছোটবেলা থেকেই তার বিলাসবহুল জীবনের প্রতি আগ্রহ ছিল এবং বিলাসবহুল জীবনযাপন ছিল। তিনি পড়াশোনায় পারদর্শী ছিলেন এবং খেলাধুলায়ও পারদর্শী ছিলেন। তিনি একজন দুর্দান্ত ক্রীড়াবিদ ছিলেন এবং কুস্তির প্রতিও তার আগ্রহ ছিল। তার পরিবার স্বপ্ন দেখেছিল যে তাদের ছেলে একজন পুলিশ অফিসার বা উচ্চপদস্থ কর্মকর্তা হবে, পরিবারের জন্য গৌরব বয়ে আনবে। কে জানত যে এই যুবক পুলিশের পোশাক পরবে না, তবে অবশ্যই পুলিশকে কঠিন সময় দেবে। আবহরে প্রাথমিক শিক্ষা শেষ করার পর লরেন্স আরও শিক্ষার জন্য চণ্ডীগড়ে চলে যান। চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী এবং এর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়কে উত্তর ভারতীয় রাজনীতির কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। তিনি এখানে আসার আগ পর্যন্ত লরেন্স ছিলেন একজন সরল যুবক। তিনি বাইক এবং দামি গাড়ির প্রতি খুবই আগ্রহী ছিলেন। বলা হয়ে থাকে যে কলেজের দিনগুলিতে তিনি লক্ষ লক্ষ টাকার বাইক নিয়ে ঘুরে বেড়াতেন এবং বন্ধুদের জন্য হাজার হাজার টাকা খরচ করতেন। তিনি ছিলেন বন্ধুর বন্ধু। কিন্তু প্রতিপক্ষ দল তাকে নির্বাচনে হেরে যেতে বাধ্য করে। অন্য কথায়, তিনি রাজনীতির ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। এই মুহূর্তটি ছিল যখন একজন ছাত্রের কলমের পরিবর্তে অস্ত্রের ঘাড়ে চাপ প্রয়োগ করা হয়েছিল। লরেন্সের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল একটি ছোটখাটো বিরোধের জন্য। তিনি একটি প্রতিদ্বন্দ্বী দলের যানবাহনে আগুন লাগিয়ে দিয়েছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করেছিল, কিন্তু শীঘ্রই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। কারাগার তাকে সংস্কার করেনি, বরং তাকে আরও নির্ভীক করে তুলেছিল। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার জন্য ক্ষমতার প্রয়োজন, এবং তিনি বন্দুকের নলে সেই ক্ষমতা খুঁজে পেয়েছিলেন। ধীরে ধীরে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়েছিল, আক্রমণ, হত্যার চেষ্টা এবং চাঁদাবাজি। লরেন্স আর কেবল একজন ছাত্রনেতা ছিলেন না, বরং একজন উদীয়মান গুন্ডা ছিলেন। বিপুল সংখ্যক তরুণ তার সাথে যোগ দিতে শুরু করেছিলেন। কলেজের যুবকরা তাকে তাদের ভাই, তাদের ত্রাণকর্তা হিসাবে দেখতে শুরু করেছিলেন। তিনি তাদের বিরোধ নিষ্পত্তি করতেন, তাদের সুরক্ষা দিতেন এবং বিনিময়ে তারা তার জন্য তাদের জীবন উৎসর্গ করতে ইচ্ছুক ছিলেন। এই সময়টি তিনি তার নেটওয়ার্ক তৈরি শুরু করেছিলেন। তিনি পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের স্থানীয় অপরাধীদের সাথে যোগাযোগ করেছিলেন। গোল্ডি ব্রারের সাথে মিলে তিনি এমন একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যার মাধ্যমে তিনি পুলিশের হেফাজতের বাইরে থাকাকালীনও কাজ করতে পারবেন।
2014 সালের মধ্যে লরেন্স বিশনোইয়ের নাম পুলিশ ফাইলের শীর্ষে উঠে আসে। একবার সে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে হাল ছাড়তে অস্বীকৃতি জানায়। তার ভয় এতটাই ছড়িয়ে পড়েছিল যে বিশিষ্ট ব্যবসায়ী এবং নির্মাতারা তার নাম শুনে কাঁপতেন। কিন্তু আসল খেলা শুরু হতে চলেছে, কারণ সে জেলে যেতে যাচ্ছিল। এবং কারাগার নিজেই তার নতুন অফিস হয়ে উঠবে। কারাগারকে প্রায়শই একটি সংস্কার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, এমন একটি জায়গা যেখানে অপরাধীদের সংস্কারের সুযোগ থাকে। কিন্তু লরেন্স বিশনোইয়ের মতো লোকদের জন্য কারাগার একটি নিরাপদ আশ্রয়স্থল এবং নেটওয়ার্কিংয়ের কেন্দ্র হয়ে ওঠে। যখন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়, তখন পুলিশ ভেবেছিল শান্তি বিরাজ করবে, কিন্তু বাস্তবতা ছিল একেবারে বিপরীত। লরেন্স কারাগারের দেওয়ালের ভেতর থেকে তার সিন্ডিকেট পরিচালনা শুরু করে। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। মোবাইল ফোন এবং ইন্টারনেট কারাগারের বারগুলিকে অকার্যকর করে তুলেছিল। লরেন্স কারাগারের ভেতর থেকে তার দোসরদের নির্দেশ দিতেন। মুক্তিপণ দাবি করতে এবং খুনের পরিকল্পনা করতে তিনি হোয়াটসঅ্যাপ, সিগন্যাল এবং টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করতেন। তার নেটওয়ার্ক এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে এটি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি এবং হিমাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। বলা হয় যে তার দলে 700 জনেরও বেশি শুটার ছিল, যারা তার নির্দেশে যে কাউকে হত্যা করতে পারত। কারাগারে থাকাকালীন তিনি অন্যান্য বিশিষ্ট গ্যাংস্টারদের সাথে যোগ দিয়েছিলেন। তিনি যজ্ঞু ভগবানপুরিয়া এবং কালা জাঠেরির মতো কুখ্যাত অপরাধীদের সাথে জোট তৈরি করেছিলেন। এই জোট এতটাই বিপজ্জনক ছিল যে পুলিশ প্রশাসন হতবাক হয়ে পড়েছিল। লরেন্স বিশনোইয়ের আরেকটি বৈশিষ্ট্য যা তাকে অন্যান্য অপরাধীদের থেকে আলাদা করেছিল তা হল তার বুদ্ধিমত্তা। তিনি কখনো তার হাত নোংরা করতেন না। তিনি কেবল আদেশ জারি করতেন, কাজটি সম্পন্ন করার জন্য তার লোকদের বাইরে রেখে যেতেন। গোল্ডি ব্রার কানাডায় পড়াশোনার জন্য যাওয়া লরেন্স সেখান থেকে বিদেশের কার্যক্রমের দায়িত্ব নেয়। এই দলটি এখন আন্তর্জাতিক হয়ে উঠেছে। জেলে থাকাকালীন লরেন্স তার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন। জেলের ব্যারাকে তাকে দামি পোশাক পরে এবং গোঁফ ঘোরানো এই ছবিগুলো তরুণদের মধ্যে ভাইরাল হয়ে যায়। এটি ছিল একটি বিপজ্জনক প্রবণতা। রিল এবং ছবির জগতে বসবাসকারী আজকের তরুণ প্রজন্ম লরেন্সের সাহসী আচরণকে আলিঙ্গন করতে শুরু করে। তাকে একজন ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করা হয়েছিল। কমলা রঙের টি শার্ট, কপালে তিলক এবং মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি প্রায়শই সাক্ষাৎকার দিতেন অথবা কারাগার থেকে বার্তা পাঠাতেন। নিজেকে কেবল একজন সাধারণ অপরাধী হিসেবে নয়, বরং একজন বিপ্লবী হিসেবে চিত্রিত করতেন। তিনি তার জনগণের যত্ন নিতেন। যদি তার কোনো সহযোগী পুলিশ এনকাউন্টারে নিহত বা গ্রেফতার হতো, লরেন্স তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতেন। এই আনুগত্য তার দলকে ভেঙে পড়তে দিত না। পুলিশ তাকে এক কারাগার থেকে অন্য কারাগার, কখনো কখনো ভাটিন্ডা, তিহার এবং রাজস্থানে স্থানান্তরিত করতে থাকে। কিন্তু তার নেটওয়ার্ক কখনো দুর্বল হয়নি। প্রতিটি কারাগারেই তিনি নতুন বন্ধু তৈরি করেছিলেন এবং তার সাম্রাজ্য প্রসারিত হয়েছিল। তিনি জেলকে তার সদর দপ্তর করে তুলেছিলেন, যেখান থেকেই তিনি তার অবৈধ কার্যকলাপ পরিচালনা করতেন। মদের ঠিকাদারি, জমি দখল এবং কেবল নেটওয়ার্কে অংশীদারিত্ব থেকে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা আয় করতে শুরু করেছিলেন। এই অর্থ তখন নতুন অস্ত্র কিনতে এবং দলকে শক্তিশালী করতে ব্যবহৃত হতো। এখন আলোচনা করা যাক লরেন্স বিশনোইকে একজন সাধারণ গ্যাংস্টার থেকে একজন ধর্মীয় ব্যক্তিত্বে উন্নীত করার দিকটি কী। সোশ্যাল মিডিয়ায় আপনি হাজার হাজার পৃষ্ঠা এবং ভিডিও খুঁজে পাবেন যেখানে তাকে একজন নায়ক হিসেবে চিত্রিত করা হয়েছে। কেন আজকের তরুণরা তাকে ভগৎ সিংয়ের একটি সংস্করণ বলে মনে করে? কেন তাকে সনাতন ডন বলা হয়? লরেন্স বিশনোই চতুরতার সাথে তার ভাবমূর্তি তৈরি করেছেন। তিনি নিজেকে একজন কট্টর হিন্দু এবং গোরক্ষক হিসেবে বর্ণনা করেন। তিনি বারবার তার বক্তব্যে বলেছেন যে তিনি মাদক চোরাচালানকারী এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে। তিনি বিশেষ করে খালিস্তানি সমর্থকদের বিরুদ্ধে কথা বলেছেন। যখনই কোনো খালিস্তানি সন্ত্রাসী বা সমর্থককে হত্যা করা হয়, তখন লরেন্স বিশনোই গ্যাংয়ের নাম প্রায়শই উঠে আসে। বিষয়টি সামনে আসে, এটি জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি অংশের মধ্যে তার প্রতি সহানুভূতি জাগিয়ে তোলে। তারা তাকে এমন একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখেন যিনি দেশের শত্রুদের নির্মূল করার জন্য আইনের বাইরে যান। ভগৎ সিংয়ের সাথে তার তুলনা করা একটি অত্যন্ত বিতর্কিত বিষয়, কারণ ভগৎ সিং দেশের স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। লরেন্সের বিরুদ্ধে খুন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তবে তার সমর্থকরা দাবি করেন যে ব্যবস্থাটি ত্রুটিপূর্ণ এবং লরেন্স হলেন দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ফসল যা ন্যায় বিচার প্রদান করছে না। আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে প্রায়শই ভগৎ সিংয়ের ছবি সম্বলিত টি শার্ট পরে থাকতে দেখা যায়। এটি একটি ইচ্ছাকৃত মনস্তাত্ত্বিক খেলা। তিনি তরুণদের আবেগ নিয়ে খেলেন।
তাকে সনাতন ডন বলা হয়, কারণ তিনি তার সমস্ত কাজকে ধর্মের সাথে সংযুক্ত করেন। তিনি মন্দিরে যান, প্রার্থনা করেন এবং তার সমস্ত সাফল্যের জন্য ঈশ্বরকে কৃতিত্ব দেন। এই দ্বন্দ্বই তার রহস্য, এক হাতে বন্দুক এবং অন্য হাতে জপমালা। তার সমর্থকরা বলেন যে তিনি কখনো দরিদ্রদের হয়রানি করেননি, বরং ধনীদের লুট করেছেন এবং তার অনুসারীদের মধ্যে অর্থ বিতরণ করেছেন। রবিনহুডের মতো এই চিত্র তাকে পুলিশ এবং আইনের চোখে অপরাধী করে তুলতে পারে, কিন্তু এটি জনসাধারণের একটি অংশের চোখে তাকে মসীহ করে তোলে। গোল্ডি ব্রাডের সাথে তার বন্ধুত্বকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। বলা হয় যে উভয়েই তাদের বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন তার কলেজ বন্ধু এবং যুব নেতা ভিকি মৃত্যুখেরা খুন হন, লরেন্সের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন এবং এখানেই গল্পে এক নতুন রক্তাক্ত মোড় আসে। বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে এমন একটি ঘটনা আবির্ভূত হয়। তিনি তার কথার একজন মানুষ হিসেবে বিবেচিত হন। বলে সে কাউকে হত্যা করবে, সে প্রতিটি কাজ সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার প্রচেষ্টা। তার কথার প্রতি এই অটল অঙ্গীকার তাকে পাতালে বিশ্বাসযোগ্য করে তোলে। কিন্তু আমাদের ভোলা উচিত নয় যে সহিংসতা কখনোই আইনের দৃষ্টিতে ন্যায্য না। কেউই কারো জীবন নেওয়ার অধিকার, যাই হোক না কেন 24 কারণটা কতটা শক্তিশালী। কিন্তু লরেন্সের ভক্তরা এই যুক্তিটি মানে না। তাদের জন্য 60-এর দশকে সে তার নিজের শর্তে বেঁচে থাকা ভাই। গল্পটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যখন লরেন্স বিষ্ণোই দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুধু ভারত নয়, বিশ্বের মিডিয়ার। তারিখ ছিল 29 মে 2022। বিখ্যাত পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছে পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্য দিবালাকে। এই খবর সঙ্গীত জগতে শোকের ছায়া ফেলে দেয়। সিধু মুসেওয়ালা কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন যুব আইকন। লরেন্স বিষ্ণোই গ্যাং তার হত্যার দায় স্বীকার করতে কোনো সময় নষ্ট করেনি। গোল্ডি ব্রার একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন যে এই হত্যাকাণ্ডটি ভিকি মিধু খেরার মৃত্যুর প্রতিশোধ ছিল। এই ঘটনা প্রমাণ করেছে যে লরেন্স বন্দী থাকা অবস্থায়ও রক্তপাত করতে পারতেন। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র এবং গোয়েন্দাগিরির সুনির্দিষ্ট পদ্ধতি নিরাপত্তা সংস্থাগুলিকে বিচলিত করেছিল। এই ঘটনার পর লরেন্সের নাম সবার মুখে মুখে ছিল, কিন্তু বিষয়টি সেখানেই থেমে থাকেনি। লরেন্স বিষ্ণোইয়ের সবচেয়ে পুরনো লক্ষ্য এখনও অস্পৃশ্য ছিল, সালমান খান। হ্যাঁ, একই কৃষ্ণসার হরিণ শিকারের মামলা। লরেন্স বারবার প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে তিনি সালমান খানকে রেহাই দেবেন না। তিনি বলেছেন যে সালমান খান আমাদের সমাজের অনুভূতিতে আঘাত করেছেন এবং তিনি আমাদের মন্দিরে এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা তাকে ক্ষমা করব না। এই হুমকিগুলি কেবল ফাঁকা কথা ছিল না। সালমান খানের বাড়ি বেশ কয়েকবার পুনর্বিবেচনা করা হয়েছিল এবং তার বাবা সালিম খান হুমকিমূলক চিঠি পেয়েছিলেন। এমনকি তার বাড়িতে গুলি চালানোর খবরও পাওয়া গেছে, যার জন্য লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই দায় স্বীকার করেছেন। এই সবই দেখায় যে তার নেটওয়ার্ক কতটা গভীর। তার সংযোগ কেবল ভারত নয়, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুবাইতেও বিস্তৃত। লরেন্স গ্যাং কানাডা ভিত্তিক খালিস্তানি সন্ত্রাসী সুখদুল হত্যার দায়ও স্বীকার করেছে। সিং ওরফে সুখা দুনেকে। তারা দাবি করেছিল যে সুখা দেশ বিরোধী কার্যকলাপে জড়িত ছিল এবং আমাদের শত্রুদের সহায়তা করছিল। তারা আরও অজস্র গ্যাংস্টার এবং মাদক পাচারকারীদের নির্মূল করার দাবি করেছিল। এই আন্তর্জাতিক সিন্ডিকেটটি অত্যন্ত জটিল। হাওয়ানা চ্যানেলের মাধ্যমে অর্থ স্থানান্তরিত করা হয়, নেপাল এবং বাংলাদেশ হয়ে শুটার পাঠানো হয়, পাকিস্তান সীমান্ত থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করা হয়। এটি লরেন্সের তৈরি একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র। সে তার শত্রুদের একটি হিট লিস্ট তৈরি করেছে এবং এক এক করে তাদের নির্মূল করছে। সে সকলকে লক্ষ্য করছে। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সে সর্বদা হাসতে দেখা যায়, যেন সে জানে তার কিছুই হবে না। তার এই হাসি তার শত্রুদের সবচেয়ে বেশি ক্ষতি করে। সিধু মুসেওয়ালা হত্যা মামলার পর তিনি অজেয় হয়ে উঠেছেন বলে মনে হচ্ছে। তার দোসররা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করছে এবং পুলিশকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি আইন শৃঙ্খলার মুখে এক চপেটাঘাত। আজ লরেন্স বিষ্ণোই গুজরাটের সবরমতী জেলের একটি উচ্চ নিরাপত্তা ব্যারাকে বন্দী। তাকে একটি ডিমের ঘরে রাখা হয়েছে, যেখানে একটি পাখিও ডানা ঝাপটাতে পারে না। এনআইএ, জাতীয় তদন্ত সংস্থা, সন্ত্রাসীদের জন্য প্রযোজ্য কঠোর ইউএপিএ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন জারি করেছে। সরকার তাকে সন্ত্রাসী ঘোষণা করার জন্য কাজ করছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত কিছুর পরেও কেন তার নেটওয়ার্ক ভাঙা হচ্ছে না? জেল থেকে সাম্প্রতিক দুটি সাক্ষাৎকার আলোড়ন তুলেছে। সেই সাক্ষাৎকারগুলিতে তিনি সম্পূর্ণ নির্ভীক বলে মনে হয়েছিল। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে তার লক্ষ্য অর্থ উপার্জন করা নয়, বরং তার সম্প্রদায়কে রক্ষা করা এবং তার নীতিগুলিকে সমুন্নত রাখা।
তিনি আরও বলেছিলেন যে তিনি রাজনীতিতে প্রবেশ করতে চান না, তবে প্রয়োজনে তিনি পিছু হটবেন না। আজ লরেন্স বিশনোইয়ের বয়স প্রায় ৩০ বছর। এই অল্প বয়সেই তিনি এমন খ্যাতি অর্জন করেছেন যা সেরা পুরুষরাও জীবনে অর্জন করতে পারে না, এমনকি যদি তা কুখ্যাতও হয়। তার গ্যাংয়ের প্রভাব বলিউড থেকে রাজনীতির করিডোর পর্যন্ত বিস্তৃত। প্রধান প্রযোজক এবং রাজনীতিবিদরা তাকে ভয় পান এবং তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু এসব কি ন্যায্য? সভ্য সমাজে এই ধরনের শক্তিশালীদের কোনো স্থান থাকা উচিত? তার সমর্থকরা তাকে একজন নায়ক বলে মনে করেন, কিন্তু যেসব মায়েরা তাদের ছেলেদের হারিয়েছেন তাদের কি হবে? সহিংসতার পরিণতি সবসময় খারাপ হয়, ইতিহাস সাক্ষী। এমনকি সবচেয়ে শক্তিশালী ডনরাও পুলিশের গুলিতে অথবা কারাগারে মারা গেছে। লরেন্স বিশনোইয়ার গল্প এখনও শেষ হয়নি, এটি এখনও লেখা হচ্ছে। প্রতিদিন একটি নতুন পৃষ্ঠা উল্টে যাচ্ছে। তিনি কি তার মিশনে সফল হবেন, নাকি আইনের লম্বা হাত তাকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করবে? তিনি কি সত্যিই খালিস্তানকে ধ্বংস করছেন, নাকি এটি কেবল তার ক্ষমতা বৃদ্ধির অজুহাত? সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, লরেন্স বিশনোই ভারতীয় আন্ডারওয়ার্ল্ডে এমন একটি অধ্যায় লিখেছেন যা মুছে ফেলা কঠিন। তিনি এমন একটি রহস্য যা সমাধান করা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কেউ কেউ তাকে একজন বিপদগামী যুবক বলে অভিহিত করেন, যার প্রতিভা আছে কিন্তু ভুল দিক। তিনি যদি খেলাধুলা বা পুলিশে কাজ করতেন তাহলে তিনি আজ দেশের জন্য গৌরব বয়ে আনতে পারতেন। কিন্তু তিনি অপরাধের পথ বেছে নিয়েছিলেন এবং অপরাধের জগৎ থেকে কোনো মুক্তি নেই, কেবল প্রবেশ আছে, কোনো প্রস্থান নেই। তো বন্ধুরা, লরেন্স বিশনোইয়ের এই রোমাঞ্চকর গল্পটি আপনাদের কেমন লাগলো? আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সত্য এবং প্রতিটি দিক কোনো ঝাঁকুনি ছাড়াই আপনাদের সামনে তুলে ধরতে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং চান যে আমরা আপনার জন্য এই ধরনের আরও রহস্যময় এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আসছি, তাহলে দয়া করে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, কোনো অপরাধ যতই আকর্ষণীয় মনে হোক না কেন, এর পরিণতি সর্বদা ভয়াবহ। আইনের উপর আস্থা রাখুন এবং নিরাপদ থাকুন।